নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মুখ বুজে থাক হাসি পেলে, হাসবে যদি ভরবো জেলে। আমার খুব হাসি পাচ্ছে বুঝলে। কেন রে, কি আবার হলো? আরে এমনি, সেই যে সুকুমার রায় লিখেছিলেন না, পাচ্ছে হাসি হাসছি তাই। এই হাসবি না একদম। কেন গো, তুমি কি আমাকে হাসতেও দেবে না? তা নয় রে, আসলে তুই হাসলে আমিও হাসতে থাকবো। আচ্ছা আচ্ছা, চুপ করলাম। এবার বল, তুই কি কমেডি শো দেখিস? দেখেই তো, যজ্ঞ দাদার নকল করব, দেখবে? বেড়ো লোক আপন কা কুছ कहना है, বেড়ো লোক লাভ ইউ বীরু, উপরওয়ালা লাভ ইউ। আরে এই, তুমিও তো দেখছি কমেডি শো ভালোই করো। সে তো করি, কিন্তু কমেডি শো আর দেখবো কিনা ভাবছি তাই এখন। কেন গো, কমেডি শো আবার কি করলো? কমেডি শো আর কি করবে, করছে তো অন্য কেউ। কারা গো, খুলে বলো। খুলে বলবো? আর তারপর যদি আমার উপর হামলা হয়? কি বলছো? আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, ব্যক্তি স্বাধীনতায় কেউ হাত দিতে পারে? আরে পারে পারে, খুব পারে। আর দিচ্ছেও তো হাত যখন তখন। ঠিক কি বলতে চাইছো বোঝাবে একটু? তবে শোন, এই দেশে এই মুহূর্তে মজা করেও বিজেপি বা শিন্ডের শিবসেনা এরকম সব হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। কেন? বললে কি হবে? মারদাঙ্গা ভাঙচুর সবই হতে পারে। কিরকম, একটু খুলে বলো। এই দেখ না, কমেডিয়ান কুনাল কামরা তার কমেডি শোতে একনাথ শিন্ডেকে গদ্দার বলেছিলেন, আর সেই জন্যই শিন্ডের শিবসেনা যেখানে ওই কমেডি শো হয়েছিল সেখানে একেবারে ভাঙচুর চালিয়েছে। কিন্তু কেন? বিচারের জন্য তো আদালত আছে। না রে, আমাদের দেশে এখন এরাই জজ, এরাই জল্লাদ। এই দেখ খবরটা। ভারতে বাক স্বাধীনতা নেই, থাকলেও তা আছে বিজেপি নেতাদের আর হিন্দুত্ববাদীদের। সংবিধানকে শিকেই তুলে দিয়ে এখন কমেডিয়ানদের টার্গেট করা হচ্ছে। সাম্প্রতিক ঘটনা, স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের নতুন উদাহরণ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে গদ্দার বলে কটাক্ষ করায় তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিএনএস ৩৫৩ একের বি ও ৩৫৬ ২ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ, তিনি জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন ও মানহানি করেছেন। কুনাল কামরার মন্তব্যের সঙ্গে সহমত না হওয়ার অধিকার মানুষের আছে। কুনাল কামরার বিরুদ্ধে কথা বলার অধিকারও নিশ্চয়ই শিন্ডে ফ্র্যাকশনের কর্মীদের আছে, কিন্তু পুলিশি মামলা, কমেডি ক্লাবে ভাঙচুর চালিয়ে তা বন্ধ করে দেওয়া গণতন্ত্রের উদাহরণ নয়। সবচেয়ে উল্লেখযোগ্য, স্ট্যান্ড আপের শেষে কুনাল কামরা সংবিধানের একটি কপি তুলে দেখিয়ে বলেছিলেন যে তাকে কমেডি করার অধিকার সংবিধান দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন শুধুমাত্র শিল্পীদেরই সরকারের রোষের মুখে পড়তে হয়? স্বাধীন ভারতে রসিকতার স্বাধীনতা নেই? কুনাল কামরার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও বিরোধী স্বর দাবিয়ে দিতে একাধিক কৌতুক শিল্পীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 2021 সালে বীর দাস টু ইন্ডিয়াস নামের মনোলগে ভারতের দ্বিচারিতা তুলে ধরায় তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের হয়। 2021 সালে মুনাওয়ার ফারুকিকে কোনো প্রমাণ ছাড়াই 1 মাস জেলে কাটাতে হয়েছিল। 2020 সালে অগ্রিমা জোশুয়া ছত্রপতি শিবাজিকে নিয়ে কৌতুক করায় ধর্ষণ ও খুনের হুমকি পান। 2016 সালে তন্ময় ভাট, সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরকে নিয়ে কৌতুক করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। বিজেপির সমর্থকরা যখন এই শিল্পীদের বিরুদ্ধে হিংসাত্মক হামলা চালায় তখন প্রশাসন নীরব থাকে, অথচ এই দলটির নেতারাই কি সবথেকে বেশি কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক মন্তব্য করেন না? যখন একজন কৌতুক শিল্পী মঞ্চে রসিকতা করেন তখন সেটি অপরাধ হিসেবে গণ্য হয়, কিন্তু যখন বিজেপি নেতারা প্রকাশ্যে বিদ্বেষ ও হিংসার কথা বলেন তখন কোনো পদক্ষেপ করা হয় না। কয়েকটি উদাহরণ, আমাদের বিশ্বগুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে কংগ্রেসের বিধবা বলে কটাক্ষ করেন। অমিত শাহ বাংলাদেশি অভিবাসীদের উই পোকা বলে দাগিয়ে দেন। অনুরাগ ঠাকুর প্রকাশ্য সমাবেশে বলেন, দেশ কি গদ্দারোं को गोली बारो सालों को, যা হিংসা উস্কে দেয়। যোগী আদিত্যনাথ বলেন, একজন হিন্দুকে মারলে 100 জনকে মেরে ফেলা হবে। প্রজ্ঞা ঠাকুর নাথুরাম গডসেকে দেশভক্ত বলে উল্লেখ করেন। কৈলাস বিজয়বর্গী বলেন, যারা পোহা খায় তারা বাংলাদেশি হতে পারে। তেলেঙ্গানার বিজেপি নেতা টি রাজা সিং বলেন, ভারত থেকে সব মুসলমানদের তাড়িয়ে দেওয়া উচিত। দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বেগম বলে অপমান করেন। সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন, যারা রামের সন্তান নয় তারা অবৈধ সন্তান। এইসব ঘটনা প্রমাণ করে বিজেপি সরকারের অধীনে বাক স্বাধীনতা একমুখী। শিল্পীরা, সাংবাদিকরা ও বিরোধী কণ্ঠস্বর
দমন করা হচ্ছে, অথচ শাসক দলের নেতারা অবাধে বিদ্বেষ ও হিংসা ছড়িয়ে চলেছেন। যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে ভারত একদলীয় শাসনের দিকে এগিয়ে যাবে, যেখানে শুধুমাত্র সরকারের পক্ষে কথা বলার স্বাধীনতা থাকবে। বাকিরা হয় আতঙ্কিত হবে নয়তো নির্বাসিত হবে। কুণাল কামরার বিরুদ্ধে মামলা কোনো ব্যক্তিগত ইস্যু নয়, এটি স্বাধীন ভারতের ভবিষ্যতের প্রশ্ন। দেশ কি সত্যি এমন এক রাষ্ট্রে পরিণত হতে চলেছে যেখানে সত্য কথা বলার জন্য শিল্পীদের, লেখকদের ও নাগরিকদের শাস্তি ভোগ করতে হবে? যদি দেশের মানুষ এখনো সংবিধানের কথা তুলে না ধরে তাহলে একদিন গোটা দেশকে হাসতে গেলে 7 নম্বর লোককল্যাণ মার্গ থেকে অনুমতি চাইতে হবে। কমেডিয়ানরা জেলে যাবে আর নেতারা উস্কানিমূলক মন্তব্য করে পার্লামেন্টে যাবে, সেটাই হলো গল্প, পুরো উলট পুরাণ। এখন ভয়ের জিনিসটা কি জানিস? কি বলতো? হাসা যাবে না আর? সেটাই শুধু নয়, মোদি জামানায় কমেডি থেকে সিনেমা সব দিকেই শুধু একটা কন্ডিশন। কি বলতো? কি কন্ডিশন? তোকে একটাই সুরে গাইতে হবে, তোতা পাখির মতো মালিকের শেখানো বুলিতে কথা বলতে হবে। এবার বল, মালিককে? কে আবার? মোদিজি মালিক। একদম ঠিক ধরেছো বৎস। তোমার 7 খুন মাফ, 21 ফাঁসি, 36টা যাবজ্জীবন মাফ যদি তুমি বিজেপির সুরে গান গাও। বিজেপি বলা ভুল, তুমি যদি মোদিজির সুরে গান গাও। মোদিজির সুরটা ঠিক কেমন? 1 1 1 1, শুধুই এক। এই দেখ, ভারতে গণতন্ত্রের ভিত্তি মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা, সাংস্কৃতিক বৈচিত্র্য ক্রমশই সংকুচিত হচ্ছে। দেশকে এক করার নামে বিজেপি সরকার নানা পন্থায় বিরোধী মতামতকে দমিয়ে দিতে চাইছে। শিল্প, গণমাধ্যম, রাজনীতি থেকে শুরু করে শিক্ষা ও ইতিহাস পর্যন্ত সর্বত্রই সরকারের দমননীতি স্পষ্ট। উত্তরপ্রদেশের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু হয়, কিন্তু এই ভয়াবহ ঘটনার মধ্যেও সরকার তাদের একতার প্রচারে ব্যস্ত ছিল। এই একতার ধারণা আসলে কি? উত্তরপ্রদেশ সরকারের ভাষায় এটি হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, কিন্তু যোগী আদিত্যনাথের ভাষায় এটি হয়ে যায় বাটেঙ্গে তো কাটেঙ্গে। মোদি এটিকে আরো মসৃণ করে বলেন, এক হলে নিরাপদ। অর্থাৎ বিরোধিতা করলে, ভিন্ন মত পোষণ করলে বা বিজেপির আদর্শের বাইরে গেলে আপনি আর নিরাপদ নন। যেদিন এই দুর্ঘটনা ঘটল সেই দিনই হেলিকপ্টার থেকে ভক্তদের উপর ফুল বর্ষণ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বিকারভাবে তাদের প্রচার চালিয়ে গেলেন। নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনার ভিডিও এক্স হ্যান্ডেল থেকে সরিয়ে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে এক্সের কাছে অর্ডার যায়। মোদী সরকারের একতার প্রকল্প একাধিক ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। সরকার এক দেশ এক আইন চালু করতে চাইছে, যা সংখ্যালঘুদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। স্কুল পাঠ্যবই থেকে মুঘল যুগ সংক্ষিপ্ত করা হয়েছে, এমনকি মহাত্মা গান্ধীর হত্যার ঘটনাও মুছে দেওয়ার চেষ্টা চলছে। এক দেশ এক নির্বাচন পরিকল্পনা আনা হয়েছে, যা মূলত বিরোধী দলগুলির সাংগঠনিক শক্তি দুর্বল করতে সাহায্য করবে। বিজেপির শরিক দল জনতা দল ইউনাইটেড পর্যন্ত এই আইনের বিরুদ্ধে পরামর্শ চেয়েছে। এক দেশ এক ভাষার কথা বিজেপি বলে। জোর করে আঞ্চলিক ভাষার ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যা দক্ষিণ ভারত ও পূর্ব ভারতের সাংস্কৃতিক পরিচয়ের ওপর আঘাত। মোদী সরকারের সবচেয়ে বড় প্রচেষ্টা হল স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করা। সরকার বিরোধী প্রতিবেদন প্রকাশ করায় বিভিন্ন মিডিয়াকে আয়কর কিংবা অন্য এজেন্সির কোপে পড়তে হয়েছে। বলিউডের সিনেমাগুলি এখন হিন্দুত্বের প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে। সাংবাদিক আন্না এম ভেট্টিকার 50 জন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথা বলে দেখিয়েছেন কিভাবে 2014 সালের পর বলিউডকে সরকারের আদর্শ অনুযায়ী ঢেলে সাজানো হয়েছে। মুসলিম চরিত্রদের খলনায়ক হিসেবে দেখানো হচ্ছে। সরকারের বিরুদ্ধে কথা বললে সিনেমা সেন্সর করা হচ্ছে। তামিল ও মালায়ালাম সিনেমা এখন কিছুটা স্বাধীন থাকলেও বলিউডে নিয়ন্ত্রণ তীব্র। মোদী সরকারের একতার প্রকল্প আসলে মত প্রকাশের স্বাধীনতা, বিরোধিতা এবং গণতন্ত্রের ভিত্তিকে ধ্বংস করার পরিকল্পনা। ভয় দেখিয়ে মানুষের মতামত দমিয়ে দেওয়া কি স্বৈরাচারের লক্ষণ নয়? ভাবাই যায় না এসব। কোনো সভ্য দেশেই এসব ভাবা যায় না। তুমি বলো তো, এটা কি গণতান্ত্রিক দেশ নাকি জেলখানা? সত্যি কথাটা হলো, হিন্দুত্ববাদীরা দেশটাকে একটা জেলখানায় বানাতে চাইছে, আর সেখানে এই বিজেপির মতো দলগুলো হবে জেলার। তার মানে ওদের কথা মতোই আমাদের চলতে হবে, তাই তো? আরো খারাপ, মানুষ কখন হাসবে কখন কাঁদবে সব ওরাই ঠিক করে দেবে, এমনকি হাঁচি কাশিও। আরে সেই বাংলা গানটার কথা মনে পড়ছে, প্রেমে পড়া বারণ কারণে অকারণ। আর আমার মনে পড়ছে সুকুমার রায়ের আবোল তাবোলের কবিতা,
শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, সেটাই সন্ধ্যে 6টার আগে হাঁচতে হলে টিকিট লাগে, হাঁচলে পরে বিন টিকিটে দমদমাদম লাগায় পিঠে। আরে তাই তো লাগাচ্ছে দেখছি। আরে তুই যে এইসব কথা বলছিস না, তার জন্য তোর পিঠেও কিন্তু দমদমাদম লাগাতে পারে। এই ঠিকই বলেছো তো, চলো তাড়াতাড়ি শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।